আসসালামু আলাইকুম। গল্প কথা বাই মেহনাজে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মেহনাজ লুবনা। আজ আপনাদের পড়ে শোনাব মোশতাক আহমেদের একটি সায়েন্স ফিকশন উপন্যাস প্রজেক্ট হাইপার শেষ পর্ব। পরবর্তী বিস্ময়কর ঘটনাটি ঘটল আরও 7 দিন পর। ইটো মানুষে রূপান্তরিত হয়ে গেল। এতে সবচেয়ে যে খুশি হলো সে হলো ইলি। সকালে ঘুম থেকে উঠে সে যখন দেখল ইটো মানুষে রূপান্তরিত হয়ে গেছে, নিজের উচ্ছ্বাস দমিয়ে রাখতে না পেরে বলল, ইটো, শেষ পর্যন্ত সৃষ্টিকর্তা আমাদের প্রতি সদয় হয়েছেন। ইটো কি বলবে কিছুই বুঝতে পারছে না। সে বিস্ময়ে যেন একেবারে বাক শক্তিহীন হয়ে পড়েছে। এবার আমরা বোধহয় শহরে যেতে পারবো। ইটো ওপরে নিচে মাথা দুলিয়ে সাড়াই দিল। খানিকক্ষণ অস্থির হয়ে ইলি বলল, তুমি তো কোনো কথা বলছো না। আসলে আমি একেবারে স্তব্ধিত হয়ে গিয়েছি। আমি যে আবার মানুষ হয়েছি নিজেও বিশ্বাস করতে পারছি না। মনে হচ্ছে সব কিছু স্বপ্ন দেখছি। এরকম মানুষ হয়ে যাওয়ার স্বপ্ন আগে আমি অনেকবার দেখেছি। মনে হচ্ছে আজকের ঘটনাটাও স্বপ্ন। না, এটো স্বপ্ন না। আজকের ঘটনা সম্পূর্ণ সত্য। আমি জানি, তারপরও ভয় হচ্ছে। ভয়ের আর কোনো কারণ নেই। এখন আমরা মানুষ, একেবারে পরিপূর্ণ মানুষ। ইটো তার নিজের শরীরের দিকে একবার তাকালো। তার শরীরের শতকরা প্রায় 90% মানুষের মতো হয়ে গেছে। কিছু কিছু জায়গা বাকি আছে। এলেরও এরকম ছিল। তার বিশ্বাস বাকি কয়েক দিনে তার শরীরে শিম্পাঞ্জির ছিট ফোটাও থাকবে না। ইটোর অনুমানই সত্য প্রমাণিত হলো। 3 দিন পর সে আগের মতো মানুষে পরিণত হয়ে গেল। 5 বছর আগের আর আজকের ইটোর মধ্যে মূল পার্থক্য শুধু চুল। তার চুলগুলো অনেক লম্বা হয়েছে। এগুলো কাটা প্রয়োজন। সে ঠিক করলো শহরে গিয়ে চুল কাটবে। ইটো আর ইলির শারীরিক এই পরিবর্তনে খুশি হতে পারল না নিও। ব্যাপারটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। মাঝে মাঝে অবাক দৃষ্টিতে ইটো আর ইলির দিকে তাকিয়ে থাকে। শিম্পাঞ্জি থেকে তাদের মানুষের রূপান্তরের বিষয়টি তার কাছে চরম এক বিস্ময়। নানাভাবে ইটো অবশ্য নিওকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু নিও কিছুই বুঝতে চায় না। তার আচরণ দেখে মনে হয় নিও তাদের বরং এড়িয়ে যেতে বেশি পছন্দ করে। ইদানিং সে রাতে তাদের সঙ্গে থাকতেও চায় না, গাছে গিয়ে থাকে। ব্যাপারটা দারুণভাবে কষ্ট দেয় ইটোকে। ইটো আর ইলি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তারা শহরে যাবে। আগামী সপ্তাহে রওনা দেবে। এই কথাটা শোনার পর নিও আরও দূরে সরে গিয়েছে। তাদের গুহায়ও খুব একটা আসে না। আজ সকালে নাস্তা খাওয়ার জন্য ইটো বেশ অনেকক্ষণ ধরে নিওকে ডাকছে, কিন্তু সে আসছে না। গাছের ডালে বসে আছে। শেষে নিচে নেমে এসে ইটো ডাকতে থাকলো, নিও, তাড়াতাড়ি নিচে নেমে এসো। নিও পা নেড়ে নেড়ে বলল, না, নামবো না, গাছেই থাকবো। তোমাকে নাস্তা খেতে হবে। আমি কিকির সঙ্গে খেয়ে নিয়েছি। কি খেয়েছো? বাদাম খেয়েছি। তোমার জন্য আরো মজার মজার খাবার আছে, খেলে তোমার ভালো লাগবে। এসো, তাড়াতাড়ি এসো। না, আসবো না, আমি এখন খেলবো। আমার সঙ্গে খেলো। না, তোমার সঙ্গে খেলবো না। কেন? তোমার সঙ্গে খেলতে ভালো লাগে না। কেন ভালো লাগে না? তুমি এখন গাছে উঠতে পারো না, এক ডাল থেকে অন্য ডালে লাফিয়ে লাফিয়ে যেতে পারো না, লতা ধরে ঝুলতে পারো না, আমাকে কাঁধে নিয়ে এক গাছ থেকে অন্য গাছে যেতে পারো না। তুমি এখন আসলে কিছুই পারো না। সব খেলা যে গাছেই খেলতে হবে এমন তো কোনো কথা নেই। কিছু খেলা মাটিতেও খেলা যায়। মাটিতে আমার ভালো লাগে না। গাছের ওপর অনেক মজা। তুমি পড়ে যাবে তো। না, পড়বো না। আমি এখন পর্যন্ত একবারও পড়িনি। ঠিক আছে, আমি ওপরে উঠেছি। তোমার সঙ্গে গাছের উপর খেলবো। এক ডাল থেকে অন্য ডালে যাব। তোমাকে কাঁধে নিয়ে এক গাছ থেকে অন্য গাছে যাব। কথাগুলো বলে ইটো গাছে উঠতে শুরু করলো।
কিন্তু একটা পর্যায়ে তার কেমন ভয় ভয় করতে লাগলো। এতক্ষণ নিচে দাঁড়িয়ে ইটো আর নিওর কথোপকথন শুনছিল বিগো। এবার সে বলল, ইটো, তুমি পারবে না, মনে হচ্ছে পড়ে যাবে। না, পড়বো না। তোমাকে বুঝতে হবে সবাই সবকিছু পারে না। তুমি এখন আর শিম্পাঞ্জি নও, মানুষ। শিম্পাঞ্জি সব কাজ মানুষেরা পারে না। ইটো সত্যিই পারল না। শেষে হতাশ হয়ে নিচে নেমে এসে বলল, আমরা বোধহয় নিউকে হারিয়ে ফেলছি। না ইটো, এভাবে ভেবো না। ওর বয়স কম, মাত্র 3 বছর। এই সময় ওর যা ভালো লাগবে তাই করবে। আমি খুব ভয়ে আছি শহরে যাওয়ার পর ও আবার বিগড়ে না যায়। না, যাবে না। ধীরে ধীরে সবকিছুর সঙ্গে নিজেকে মানিয়ে নেবে। এটা কি সম্ভব? কেন সম্ভব নয়? তোমরা যখন শিম্পাঞ্জি হয়ে প্রথমে গৃহীতে এসেছিলে কি কষ্টই না হয়েছিল। তারপর কি হলো? একসময় সবকিছু মেনে নিলে এবং দীর্ঘ 5টি বছর এখানে কাটিয়ে দিয়েছো। শেষের দিকে তো এখনকার জীবনের সঙ্গে একেবারে অভ্যস্ত হয়ে গিয়েছিলে, তাই না? হ্যাঁ বিগো। তাহলে ভয় পাচ্ছ কেন? ওকে নিয়ে তোমরা রওনা দিয়ে দাও। সামনের সপ্তাহে দেব। কেন যেন গৃহী ছেড়ে যেতে আমাদেরও কষ্ট হচ্ছে। কিছুটা তো হবেই। এখানে 5 বছরের অনেক স্মৃতি রয়েছে তোমাদের মনে। চাইলেও এগুলো ভুলতে পারবে না। যতদিন বেঁচে থাকবে এই স্মৃতিগুলো তোমাদের মাথায় থাকবে। একসময় দেখবে এই স্মৃতিটাই জীবনের অনেক বড় একটা আনন্দের স্মৃতি হয়ে আছে। কারণ এখানে তোমাদের প্রথম সন্তান জন্মগ্রহণ করেছিল। তুমি ঠিকই বলেছ বিগো, শুধু সন্তানই বলেই নয়। তোমাদের স্মৃতিও আমরা কোনোদিন ভুলতে পারবো না। ভুলতে পারবো না জাইলোর প্রতিদানের কথা। জাইলো আমাদের জন্য অনেক করেছে। হ্যাঁ, জাইলোর মন খুব ভালো। জাইলো সারা জীবন আমাদের সেবা করে গেল, এখনো করে যাচ্ছে। জাইলোর আসলে তুলনাই হয় না। জাইলোর কাছ থেকে আমাদের অনেক অনেক কিছু শেখার আছে। হ্যাঁ এটো, যাই হোক, তোমাদের শহরে যাওয়ার প্রস্তুতি কেমন? প্রস্তুতি বলতে তেমন কিছু নেই। 2-1 দিনের খাবার আর পানি নিয়ে রওনা দিলেই হবে। সবচেয়ে ভালো হতো যদি রাস্তায় কোনো গাড়ি পেয়ে যেতাম। তা না হলে কোনো বন সংরক্ষণ অর্থাৎ রেঞ্জার অফিসে গিয়ে পৌঁছালেও হবে। ওরা আমাদের পৌঁছিয়ে দেবে। আমি তোমাদের সঙ্গে যাব। ঠিক আছে বিগো। কথা শেষে ইটো আবার গাছের উপর তাকালো। নিয়োকে কোথাও দেখতে পেল না। সম্ভবত কিকির সঙ্গে কোনো মগ ডালে উঠে আছে, অথবা আশেপাশের কোনো ঘন জঙ্গলে গিয়ে ঢুকেছে। ইটো আর খুঁজল না নিওকে, কারণ সে জানে নিও নিজের থেকে না এলে তাকে খুঁজে পাওয়া যাবে না। শিম্পাঞ্জিদের 3 বছরের বাচ্চা মানুষের বাচ্চার মতো নয়। শিম্পাঞ্জিদের 3 বছরের বাচ্চা অনেক অনেক বুদ্ধিমান এবং অনেক কিছু বোঝে। তবে একটা পর্যায়ে গিয়ে বুদ্ধির আর বিকাশ ঘটে না। মানুষের বাচ্চার ক্ষেত্রে এর ব্যতিক্রম। দিনে দিনে মানুষের বাচ্চার বুদ্ধি বাড়তেই থাকে। বুদ্ধির এই ধারা জীবনের শেষ দিন পর্যন্ত চলতে থাকে। এজন্য মানুষের জ্ঞান আহরণের কোনো শেষ নেই এবং মানুষ সবচেয়ে বুদ্ধিমান প্রাণী। 1 সপ্তাহের মাথায় শহরের উদ্দেশ্যে রওনা দিল ইটো আর ইলি। তাদের এগিয়ে দেওয়ার জন্য গ্রামের মাথা পর্যন্ত এসেছে জাইলো। জাইলো খুব অসুস্থ, তারপরও সে এসেছে। জাইলোর সঙ্গে গ্রামের অন্য প্রায় সবাই এসেছে। এসেছে বিগো, নিও, বিগোর কাঁধে। একটা খোলা মতো জায়গায় এসে জাইলো এবং অন্য সবার কাছ থেকে বিদায় নিতে শুরু করলো তারা। তাদের সঙ্গে এখন শুধু কিকি এবং বিগো যাবে। বিদায়বেলা জাইলোর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। শেষ মোলাকাত করার সময় জাইলো বলল, কখনো যদি তোমরা আবার বনে আসো তাহলে এই অধমকে মনে করো। ইলি নিজেও তার চোখের পানি ধরে রাখতে পারল না। সে চোখ মুছে বলল, এভাবে বলো না জাইলো, তোমার মন অনেক বড়। আমাদের ভুলে যেও না তোমরা। আমরা কোনোদিনও তোমাদের ভুলব না জাইলো। জাইলো খুব খুব করে কয়েকবার কাশি দিল। সে সত্যিই খুব অসুস্থ। কাশি থামলে বলল, যদি পারো তাহলে মানুষের বলো, তারা যেন আমাদের এখান থেকে আর ধরে নিয়ে না যায়, আমাদের কোথাও বিক্রি করে না দেয়, আমাদের ওপর কোনো পরীক্ষা না চালায়। মানুষ অনেক ভালো কাজ করে, আবার কিছু মানুষ আছে যারা সবচেয়ে নিষ্ঠুর আচরণ করে। পারলে এগুলো বন্ধ করো। এবার ইটো বলল, যাইলো, আমরা এই বিষয় নিয়ে কাজ করব। মানুষ যেন প্রাণীকে বন্দি করে না রাখে, প্রাণীর শরীরের ওপর যেন কোনো পরীক্ষা না চালায়।
তাদের প্রতি যেন নিষ্ঠুর না হয়। এই বিষয়গুলো বন্ধ করার জন্য যা যা করা দরকার সবই করব। যদি তোমরা এটা করতে পারো তাহলে আমাদের বনের প্রাণীরা, বিশেষ করে শিম্পাঞ্জিরা সবচেয়ে খুশি হবে। যাও, তোমরা যাও, আর তোমাদের দেরি করিয়ে দেব না। ইটো আর ইলি একে একে সবার কাছ থেকে বিদায় নিল। তারপর রওনা দিল শহরের উদ্দেশ্যে। তাদের সঙ্গে বিগো আর কিকি রয়েছে। দুপুরের পর তারা রাস্তায় একটা গাড়ি আসতে দেখলো। গাড়িটা শহরের দিকে যাবে। গাড়িটাকে থামানোর আগেই বিগো আর কিকির কাছ থেকে বিদায় নিল তারা। দৃশ্যটা সত্যিই খুব হৃদয়বিদারক হলো। একসময় ইটোর মনে হচ্ছিল তারা সত্যি বনের মধ্যে থেকে যায়। গাড়ি কাছে আসার আগেই গাছের আড়ালে চলে গেল বিগু আর কিকি। তারা মানুষের সামনে পড়তে চাচ্ছে না। ইটো হাত উঁচু করলেই থেমে গেল গাড়িটি। গাড়িতে করে যখন ইটো আর ইলি শহরের উদ্দেশ্যে রওনা দিল, তখন দুজনের বুকটাই হু হু করে উঠল। তীব্র একটা কষ্ট বুকে এসে আটকে গেল তাদের। এক পর্যায়ে ইলির চোখ দিয়ে পানি বেরিয়ে এলো। নিও অবশ্য তার মায়ের কান্নার কারণটা বুঝতে পারল না। অবশ্য সে কিছু জিজ্ঞেসও করল না। শুধু ছোট্ট হাত দিয়ে তার মায়ের চোখের পানি মুছে দিয়ে আবার বুকের মধ্যে মাথা গুজে রাখল। তার নিজেরও মনেরও খুব কষ্ট, কারণ সে শহরে যেতে চায় না, অথচ তাকে যেতে হচ্ছে। শহরে নতুন জীবনে খুব একটা সহজ হলো না ইটো আর ইলির জন্য। ইলির ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা থাকায় প্রথম ধাক্কাটা সামলে উঠতে পারলো তারা। তাদের ইচ্ছে ছিল গাছপালা আছে এরকম সম্পূর্ণ আলাদা একটা বাড়িতে থাকার, কিন্তু সেরকম বাড়ি তারা পায়নি। যে কয়েকটা পেয়েছিল সেগুলোর ভাড়া করার মতো সামর্থ্য তাদের ছিল না। সাধারণত বাড়ি ভাড়া পাওয়াও বেশ কষ্টসাধ্য হয়ে পড়েছিল তাদের জন্য, কারণ নিয়েও থাকবে শুনে কেউ বাড়ি ভাড়া দিতে চাচ্ছিল না। সবার দৃষ্টিতে নিয়েও শিম্পাঞ্জি, বাড়িতে কেউ শিম্পাঞ্জি রাখতে চায় না। অবশেষে একটা পুরাতন দোতলা বাড়ির একতলা ভাড়া পেরেছে তারা। বাড়িওয়ালা এক বুড়ো, খিটখেটে মেজাজেরও বটে। ও অতিরিক্ত ভাড়া পাবে এই আশায় শিম্পাঞ্জি রাখার ক্ষেত্রেও সে আপত্তি করেনি। ইটিও একটা চাকরি পেয়ে গেল। ইলিও তার পুরাতন স্ট্যান্ডে চাকরি পেয়ে গিয়েছিল, কিন্তু সে করতে পারল না, কারণ নিওর দেখাশোনা করা দরকার। নিও মানব সমাজে কিছুই বোঝে না। প্রথম প্রথম মোবাইল ফোন, টেলিভিশন, কম্পিউটার, ভিডিও গেম এগুলোর প্রতি আকর্ষণ থাকলেও কয়েকদিনের মধ্যেই সে আগ্রহ হারিয়ে ফেলল। পড়ালেখার প্রতিও কোনো আগ্রহ নেই নিওর। অনেক চেষ্টার পর কয়েকটা অক্ষর, সংখ্যা আর বাড়ির ঠিকানা শিখাতে পেরেছে তাকে। এর বেশি কিচ্ছু নয়। তার মূল আকর্ষণ বাড়ির কোণায় একটা বড় গাছ। সুযোগ পেলেই সে গাছে উঠতে চায়। ইলি লক্ষ্য করেছে কয়েকদিন ধরে নিও গাছে উঠতে চাচ্ছে না। সব সময় মনমরা হয়ে বসে থাকে, কথাবার্তাও কম বলে। এর কারণটা অবশ্য সে বুঝতে পারছে। নিও কারোর সঙ্গে মিশতে পারছে না। মানুষ সমাজের কোনো কিছুই তার পরিচিত নয়, তার নিজের মতো নয়। এখানে তার সঙ্গে খেলার কেউ নেই। এমনকি সে আর ইটো ছাড়া কেউই তার কথাও বোঝে না। এভাবে থাকলে নিও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে। তখন আরও জটিল সমস্যার সৃষ্টি হবে। আজও নিও জানালার পাশে একা একা বসে আছে। ইলি তার কাছে গিয়ে বলল, নিও, তুমি একা একা বসে আছো যে? নিও চোখ তুলে তাকালো। তারপর বলল, আমার এখানে ভালো লাগে না মা। কেন? এখানে কোনো কিছুই আমার না। আমি আর তোমার বাবা তো আছি, কিন্তু আমি খেলবো কিভাবে? গাছ থেকে গাছে লাফাবো কিভাবে? চিৎকার করবো কার সঙ্গে? ছোটাছুটি করবো কার সঙ্গে? খেলতে হলে আমাদের সঙ্গে খেলবে, তোমার বাবার সঙ্গে খেলবে। আর চিৎকার, লাফালাফি, ছোটাছুটি করার দরকার কি? পায়ে ব্যথা পাবে। না, পাবো না। আমার এভাবে সারাদিন বসে থাকতে ভালো লাগে না। আমি বনের মধ্যে যাব, গৃহীতে যাব। ওখানে কত বিপদ! সাপ আছে, সিংহ আছে, চিতা আছে, নদীতে কুমির আছে। ওগুলো থেকে রক্ষা পাবে কিভাবে? এখানে এই বাসায় কিছুই নেই। কত আরাম। ঝড় বৃষ্টিও ভয়ও নেই। নেই গরম কিংবা ঠান্ডার ভয়। কিন্তু এখানে কেউ আমাকে ভালোবাসে না। আমি আর তোমার বাবা দুজনেই তোমাদেরকে ভালোবাসি। না, বাসো না। তোমরা মানুষ। তোমরা মানুষকে ভালোবাসবে, আমাকে না। ছি নিও, এভাবে বলে না। তোমাকে ভালো না বাসলে তোমাকে এখানে নিয়ে আসতাম? আমার সুখের জন্য তোমরা আমাকে নিয়ে আসোনি, তোমরা এনেছো তোমাদের সুখের জন্য। আমার সুখের কথা চিন্তা করলে তোমরা আজ বনের মধ্যে থাকতে। বন আমার ভালো লাগে, এই শহর ভালো লাগে না। তোমরা মানুষেরা শুধু নিজেদের সুখের কথাই চিন্তা করো, নিজেদের শান্তির কথা চিন্তা করো, নিজেদের ভালো লাগার কথা চিন্তা করো। অন্য কারোর সুখ, শান্তি, ভালোবাসা, ভালো লাগাকে কখনো তোমাদের স্বার্থের উপর স্থান দিতে পারো না।
নিওর কথা শুনে বিস্মিত হলো ইলি। নিও একেবারে বড় মানুষের মতো কথা বলছে। এভাবে নিও আগে কখনোই কথা বলেনি। নিওকে বোঝানোর চেষ্টা করে সে বলল, তুমি কি সত্যি শহরে থাকতে চাও না? না, চাই না। এখানে থাকলে আমার দম বন্ধ হয়ে আসে। এটা মানুষের জায়গা। আমি মানুষ হলে এখানে থাকতাম। তুমি কি মানুষ হতে চাও? না, মানুষ হতে চাই না। কেন? মানুষ নিষ্ঠুর প্রাণী। কিভাবে বুঝলে? সবাই বলেছে, তুমিও বলেছ। মানুষ আমাদের শরীরের উপর গবেষণা করে, আমাদের অজ্ঞান করে ধরে নিয়ে যায়, আমাদের নিজেদের আনন্দের জন্য চিড়িয়াখানা আটকে রাখে, গলায় চেন পরিয়ে বছরের পর বছর সার্কাসে ব্যবহার করে। এগুলো তুমিই আমাকে বলেছ। আমরা কি এমন কিছু করি? মানুষের শরীরে গবেষণা করি? মানুষের আটকে রাখি? মানুষের গলায় চেন পরিয়ে রাখি? না, রাখি না। আমার অপ্রয়োজনে কখনোই কোনো মানুষকে আঘাতই করি না, তাদের কষ্ট দেই না। এজন্য মানুষের থেকে আমরা অনেক ভালো। মানুষ হয়ে অন্যকে কষ্ট দেওয়া থেকে, অন্যের সুখকে নষ্ট করার চেয়ে সারাটা জীবন শিম্পাঞ্জি হয়ে থাকা অনেক ভালো। এজন্য আমি মানুষ হতে চাই না, কখনো না, কোনো দিনও না। তুমি যা বলছো সব ঠিক নয়। মানুষ অনেক ভালো কাজ করে। তাতে আমার কি? আমার জন্য তো মানুষ ভালো কাজ করে না। করে। যারা সংরক্ষণকারী আছে তারা শিম্পাঞ্জিদের রক্ষার জন্য নানা পদক্ষেপ নিচ্ছে। শিম্পাঞ্জিদের কেউ বিপদে পড়লে কিংবা কোনো কারণে হাত পা ভেঙে গেলে চিকিৎসকরা সেগুলো সারিয়ে দেওয়ার ব্যবস্থাও করে। শিম্পাঞ্জিদের যাতে খাদ্যের সমস্যা না হয় সেই জন্য জঙ্গলের বিভিন্ন জায়গায় ফল আর সবজি চাষও করে তারা। এগুলো খুব কম এবং কোনো প্রয়োজন নেই। কতজনের ভাঙা পা তোমরা ঠিক করে দিয়েছো? একেবারেই কম। সেই তুলনায় দেখো কত শিম্পাঞ্জিকে তোমরা আটকে রেখেছো, কত শিম্পাঞ্জির শরীরের ওপর ওষুধের পরীক্ষা চালিয়েছো। শুধুই কি শিম্পাঞ্জি, আরো অনেক প্রাণীর শরীরে তোমরা পরীক্ষা চালিয়েছো এবং চালাচ্ছ। তোমরা খুব ভয়ঙ্কর মা, তোমাদের মানুষেরা খুব ভয়ঙ্কর। তুমি কি বলছো এসব? আমি তোমার মা। এই জন্যই আমার কষ্ট। তুমি যতদিন শিম্পাঞ্জি ছিল ততদিন আমার কষ্ট ছিল না। যখন থেকে মানুষ হয়েছো তখন থেকে কষ্ট শুরু হয়েছে। কেন তুমি মানুষ হলে মা? এলি কি বলবে ঠিক বুঝে উঠতে পারল না। সে একটু সময় নিল। তারপর বলল, তোমাকে আমি মানুষ বানিয়ে ফেলবো। তখন মানুষের সঙ্গে তুমি মিশবে এবং তোমার ভালো লাগবে। না, না, আমি মানুষের মতো নিষ্ঠুর প্রাণী হতে চাই না, কখনোই না। আমাকে তুমি কৃতিতে দিয়ে আসো। ওখানে তুমি আমাকে ছাড়া থাকবে কিভাবে? তোমার বাবাকে ছাড়া থাকবে কিভাবে? আমি থাকতে পারবো। ওখানে সবাই আছে। আমার কোনো অসুবিধা হবে না। আর আমার কষ্ট হলে তোমরা আমার সঙ্গে ওখানে থাকবে। তোমরা তো আমাকে ভালোবাসো, তাই না? তাহলে আমার সঙ্গে থাকতে সমস্যা কোথায়? আমরা তো মানুষ। ওখানে থাকবো কিভাবে? এর জন্যই বলেছি, তোমরা মানুষেরা সবসময় নিজেদের সুখ নিয়ে ভাবো। আমরা ক্ষেত্রেও তোমার তাই করছো। আমার সুখের কথা চিন্তা না করে তোমাদের সুখের কথা চিন্তা করছো। তার মানে মানুষ স্বার্থপর। এজন্যই আমি মানুষ হতে চাই না। কখনো না, কোনোদিনও না। কথাগুলো বলে নিও বাইরে বের হয়ে গেল। তারপর বড় গাছটার একেবারে মগডালে উঠে চুপচাপ বসে থাকলো। ইলি নিচে দাঁড়িয়ে অনেকক্ষণ নিওকে ডাকলো, কিন্তু নিও নামলো না। ইলির একবার মনে হলো সে নিজে গাছে উঠে যায়, কিন্তু সেই আগের ক্ষমতা তার নেই। চাইলেও এখন সে নিও পর্যন্ত পৌঁছাতে পারবে না, কারণ সে মানুষ। মানুষের শিম্পাঞ্জির মতো গাছে ওঠার ক্ষমতা নেই। নিওর এইরূপ আচরণ নিয়ে ইটো ইলি দুজনেই বেশ চিন্তিত। কি সমাধান করা যায় এই নিয়ে গত কয়েকদিন ধরে তারা নানা রকম কথাবার্তা বলেছে। আজ রাতে ঘুমানোর আগে একই বিষয় নিয়ে তারা আলোচনা করছে। এক পর্যায়ে ইটো বলল, আমার কি তাহলে আবার গৃতীতে ফিরে যাব? না ইটো, সেটা আর সম্ভব নয়। কেন সম্ভব না? আমার কি আমাদের সন্তানের জন্য এটা করতে পারি না? এক সন্তানের জন্য পারলেও অন্য সন্তানের জন্য পারবো না। কি বলতে চাচ্ছ তুমি? ইলি এবার সরাসরি ইটোর চোখে তাকালো। তারপর বলল, তোমাকে বলা হয়নি আমি আবার সন্তান সম্ভব বা আমাদের দ্বিতীয় সন্তান আসছে। ইটো শোয়া থেকে লাফ দিয়ে উঠে বসলো। তারপর বলল, কি বলছো? আমার কয়েকদিন ধরেই সন্দেহ হয়েছিল। আজ টেস্ট করে নিশ্চিত হয়েছি। ওয়াও! আবার আমি বাবা হতে চলেছি? উৎসাহের সাথে কথাগুলো বলেই থমকে গেল ইটো।
ইটোর এই পরিবর্তন দেখে ইলি বলল, কি হলো? না মানে কিছু না। কিছু একটা নিশ্চয় হয়েছে। কি হয়েছে? ইটো এবার সরাসরি ইলির চোখে তাকালো, তারপর জোরে শ্বাস নিয়ে বলল, আমি খুব আতঙ্কের মধ্যে আছি। আমাদের নতুন সন্তান না আবার শিম্পাঞ্জির মতো দেখতে হয়। এই আতঙ্কটা আমার মধ্যেও কাজ করছে, তবে অতটা প্রকট নয়, কারণ এখন আমরা মানুষ। আমাদের সন্তান মানুষই হবে, এটা আমার বিশ্বাস। তাই যদি হয় সেটা হবে অনেক বড় সুখের সংবাদ, কিন্তু নিওর কি হবে? ও তো শিম্পাঞ্জি। এবার ইলি জোরে নিঃশ্বাস নিল, তারপর বলল, যদি তুমি কিছু মনে না করো, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা? আমি নিওকে মানুষে রূপান্তরিত করতে চাই। কি বলছো তুমি? হ্যাঁ। কিভাবে? তুমি জানো আমার কাছে একটা টিউবের সবুজ সাইপার ছিল। হ্যাঁ, সেটা ফেলে দিতে বলেছিলাম। আমি ফেলে দিইনি, রেখে দিয়েছিলাম। কি বলছো তুমি? হ্যাঁ, সত্য বলছি। আমার মনে হচ্ছিল জীবনের কোনো না কোনো পর্যায়ে ওই সবুজ হাইপারটা আমাদের কাজে লাগবে। বোধহয় এখন সময় এসেছে। আমরা একটা বিষয় নিশ্চিত হয়েছি। আনুমানিক ৫ বছরের সবুজ হাইপার শিম্পাঞ্জিদের মানুষে রূপান্তরিত করতে পারে। আমরা যদি আজ নিও শরীরে হাইপার প্রবেশ করাই, এখন থেকে ৫ বছর নিও শিম্পাঞ্জি থাকবে। তারপর মানুষ হয়ে যাবে। তখন আর আমাদের কোনো আফসোস থাকবে না। সবুজ হাইপারের কথা শুনে এটার শরীর কাঁপতে শুরু করলো। সবুজ হাইপারের যন্ত্রণা সম্পর্কে সে জানে। তাই সে বলল, নিওকে এই ভয়ঙ্কর যন্ত্রণা দেওয়া ঠিক হবে? হবে না কেন? সন্তানকে বাঁচানোর জন্য অপারেশনের আগে ডাক্তারের কাছে বাবা মাকে বন্ড সই পর্যন্ত দিতে হয়। সেখানে লেখা থাকে সন্তানের মৃত্যু হলে ডাক্তার দায়ী থাকবে না। আর আমরা শুধু ওর শরীরে হাইপার প্রবেশ করাবো। এর বেশি কিচ্ছু নয়। সবুজ হাইপার আর ডাক্তার এক বিষয় নয়। এক বিষয় নয় ঠিকই, কিন্তু যা করছি তা নিয়ে ওর মঙ্গলের জন্য। এই মঙ্গল নিয়েও চায় না। তুমিই বলেছ যে মানুষ হতে রাজি নয়, সারাটা জীবন শিম্পাঞ্জি হয়ে থাকতে চায়। কাজে ওর বিরুদ্ধে আমরা যাব কিভাবে? নিওর বয়স কম, মাত্র ৩ বছর। ৩ বছরের একটা বাচ্চা কি বুঝবে? নিও মানুষ নয়, শিম্পাঞ্জি। ৩ বছর একটা শিম্পাঞ্জি তার যতটুকু বোঝা দরকার তা সবই বুঝে। খাদ্য আহরণ, নিরাপদ আশ্রয়, আত্মরক্ষা, দলবদ্ধভাবে চলা, এগুলো সবই তারা জানা। পূর্ণবয়স্ক শিম্পাঞ্জিতে যতটুকু বুদ্ধি থাকা দরকার তার প্রায় সবই আছে। তা আছে, কিন্তু আমি কখনোই নিওকে শিম্পাঞ্জি হিসেবে বিবেচনা করি না। আমি ভাবি ও আমাদের সন্তান এবং মানুষ। এটা যুক্তি দেখিয়ে বলল, এটা তো বাস্তব হলো না, ও আসলেই শিম্পাঞ্জি। ইলি খানিকটা অস্থির হয়ে বলল, এভাবে পক্ষে বিপক্ষে যুক্তি নিয়ে আমরা সারাটা জীবন তর্ক বিতর্ক করতে পারবো। তর্ক বিতর্ক আমাদের বিষয় নয়। আমাদের তর্কের বিষয় হলো আমরা নিউকে মানুষে রূপান্তরিত করব কি না। যদি করি তাহলে সে আমাদের সঙ্গে সভ্য সমাজে থাকবে। আমরা সবাই তখন সুখী হব। আর যদি না করি তাহলে জঙ্গলে ফেরত পাঠাতে হবে। হয়তো আমাদেরও সেখানে থাকতে হবে। সেক্ষেত্রে আমরা সবাই অসুখী হব। এখন প্রশ্ন হচ্ছে আমরা সবুজ হাইপার কাজে লাগাবো কি না। আমি ঠিক বুঝতে পারছি না। আমার মনে হয় সুযোগটা আমাদের কাজে লাগানো উচিত। সৃষ্টিকর্তা হয়তো এই জন্যই আমাকে দিয়ে সবুজ হাইপার নষ্ট করাননি। হতে পারে এটা তারও ইচ্ছে। তুমি কি চাও? এলি চোখ বন্ধ করে আবার চোখ খুলো, তারপর টেনে টেনে বলল, আমি চাই নিও মানুষে রূপান্তরিত হোক এবং সৃষ্টির সেরা জীব মানুষ হিসেবে বেঁচে থাকুক। তুমি? ইটোর মুখটা একেবারে সাদা হয়ে গেল। সে কেন যেন সাহসই পাচ্ছে না। ইলি ইটোকে সাহস দিতে শেষ পর্যন্ত ইটো মৌন সম্মতি দিল এবং ১ মাস পর নিও শরীরে হাইপার পুশ করার প্রস্তাব দিল। ইলি অবশ্য রাজি হলো না। সে যদি দেখেই বলল, যে কাজটা আমরা এখনই করতে পারি অহেতুক কেন তার জন্য ১ মাস দেরি করব? ইলির যুক্তির কাছে ইটু শেষ পর্যন্ত পরাজিত হলো। দুজনে সিদ্ধান্ত নিল রাতে এই কাজটা করবে। এই সিদ্ধান্ত মোতাবেক রাতে ১২:৩০টার সময় তারা নিও শরীরে সবুজ হাইপার প্রবেশ করালো। কিন্তু সমাপ্তিটা তাদের সুখের হলো না। শরীরে তীব্র যন্ত্রণার কারণে চিৎকার করতে থাকলো নিও। কিছুতে তার চিৎকার থামানো যাচ্ছিল না। চিৎকারের তীব্রতা এমন হলো যে বাড়ির মালিক পুলিশকে খবর দিল। পুলিশ এসে ইটো এবং ইলি দুজনকে গ্রেফতার করলো। আর নিওকে একটা লোহার খাঁচার মধ্যে ভরে নিয়ে গেল পশু ডাক্তারের কাছে।
ইটো আর ইলির বিচার শুরু হলো 7 দিন পর। বিচারের দোষী সাব্যস্ত হলে বন্যপ্রাণীদের ওপর নিষ্ঠুর আচরণ করার কারণে ইটো ও ইলির 3 বছর পর্যন্ত জেল হতে পারে। ইটো ও ইলি দুজনেই মানসিকভাবে ভেঙে পড়েছে। তারা পুলিশকে মূল ঘটনার কিছুই বলেনি। পুলিশ তাদের বিরুদ্ধে প্রতিবেদন দিয়েছে। বিচারের শেষ পর্যায়ে বিজ্ঞ বিচারক ইটো আর ইলিকে জিজ্ঞেস করে বলল, আপনাদের কিছু বলার আছে? ইলি কিছু বলল না, শুধু শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকলো। বিজ্ঞ বিচারক আবার জিজ্ঞেস করলো, আপনাদের কিছু বলার আছে? ইটো এবার মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ মহামান্য আদালত, আমাদের কিছু বলার ছিল। বলুন তাহলে। আমাদের কথাগুলো প্রকাশ্য আদালতে বলতে পারবো না, আপনাকে গোপনে বলতে চাই। প্রকাশ্য আদালতে আপনাদের বিচার হচ্ছে, কাজে গোপনে যা কিছু আপনারা বলবেন তা আদালত বিবেচনায় নাও নিতে পারে। আপনি বিজ্ঞ বিচারক, আপনি যে বিচার করবেন সেটাই আমার মেনে নেব। তবে আপনাকে সবকিছু বলতে পারলে আমার মনে শান্তি পেতাম। আসলে আমরা খুব অসহায়, মনে হচ্ছে কাউকে সবকিছু বলতে পারলে নিজেকে হালকা হব। এজন্যই আপনাকে সবকিছু গোপনে বলতে চাই। প্রকাশ্যে বললে অসুবিধা কোথায়? সামাজিকভাবে আমরা নানা রকম বিবর্তকর অবস্থার মধ্যে পড়ব। সেই বিষয়ে আপনাকে পরে জানাবো। ঠিক আছে, আমি গোপনেই আপনাদের সকল কথা শুনবো। বিজ্ঞ বিচারক তার খাস কামরা অত্যন্ত গোপনীয় সঙ্গে ইটো আর ইলির সব কথা শুনলেন। ইটো ইলি প্রফেসর শিউটনের গবেষণা থেকে শুরু করে তাদের শিম্পাঞ্জিতে রূপান্তরিত ঘটনা, বন জঙ্গলে যাওয়ার ঘটনা, সেখানে তাদের জীবনযাপন পদ্ধতি, নিওর জন্ম এবং তাকে আবার মানুষে রূপান্তরের প্রচেষ্টা সব কিছু খুলে বলল। এতে প্রায় 3 ঘন্টা সময় লাগলো। সবকিছু বলা শেষ হলে ইটো বলল, আপনি আমাদের কথা বিশ্বাস করতে পারেন, নাও পারেন। আমাদের অনুরোধ, এই ঘটনাটা প্রকাশ করবেন না। কারণ প্রকাশ করলে নিও যখন মানুষে রূপান্তরিত হবে, সমাজের মানুষগুলো তাকে কটাক্ষ করবে। কারণ সে একজন শিম্পাঞ্জি ছিল। এই কষ্টটা সে সহ্য করতে পারবে না। বিজ্ঞ বিচারক কিছুক্ষণ চুপ করে বসে থাকলেন। তারপর তাদের আবার কাঠগড়ায় গিয়ে দাঁড়াতে বললেন। সবাই মোটামুটি নিশ্চিত ছিল ইটো আর ইলির 3 বছরের সাজা হবে, কিন্তু শেষ পর্যন্ত সেটা হলো না। বিজ্ঞ বিচারক তাদের মুক্তি দিলেন এবং নিওকে তাদের কাছেই ফেরত প্রদানের নির্দেশ দিলেন। ইটো আর ইলি মুক্তি পেলেও নিওকে ফেরত পেল না, কারণ 3 দিন চিকিৎসার পর পশু চিকিৎসক নিওকে লিস্টনের বনে ছেড়ে দিয়েছেন। পশু চিকিৎসকের কাছ থেকে এই কথা জানার পর ইটো আর ইলি ছুটল গ্রিতিক গ্রামের উদ্দেশ্যে। কারণ তারা জানে বনের মধ্যে নিওকে খুঁজে পেতে হলে জাইলো আর বিগোর সাহায্য সবচেয়ে বেশি প্রয়োজন হবে। ইটো আর ইলি গ্রিতে সবার জন্য অনেক পাউরুটি নিয়ে এসেছে। সবাই পাউরুটি পেয়ে মহা খুশি। শুধু খুশি না, নিওকে কোথাও খুঁজে পাওয়া গেল না। বিগো বলল, তোমাদের আসতে দেখে নিও বনের মধ্যে ঢুকে গেছে। ও জানিয়ে গেছে তোমরা যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ ও আর আসবে না। ইলি ছোট্ট দীর্ঘশ্বাস ছেড়ে বলল, নিও আমাদের ভুল বুঝছে। ওর বয়স কম, ভুল বুঝতেই পারে, আর একটু বড় হলে ঠিক হয়ে যাবে। জাইলো কোথায়? জাইলো মারা গেছে। কি বলছো? হ্যাঁ, বয়স হয়েছিল তো। তাছাড়া তোমরা যখন গিয়েছিলে খুব অসুস্থ ছিল। ওই অসুখ থেকে সে আর মুক্তি পায়নি। জাইলোর মৃত্যুর খবর শুনে ইটো আর ইলির মনটা খারাপ হয়ে গেল। জাইলো যে এত দ্রুত মৃত্যু হবে আশাই করেনি তারা। শহর থেকে খবর নেওয়ারও কোনো উপায় ছিল না। আশেপাশে কিকিকে না দেখে ইটো বলল, কিকিকেও যে দেখছি না। সম্ভবত নিওর সঙ্গে আছে। কিকি তো সারাদিন নিওর সঙ্গে থাকে। আর তোমাদের সঙ্গে নিওর শারীরিক মিলর কথাও বলে। কি মিল? নিওর বাম হাতের কোণে আঙুল মানুষের আঙুলের মতো হয়েছে। তোমরা যখন প্রথমে এখানে এসেছিলে তোমাদের কনের আঙুলও ওইরকম ছিল। ইটো চোখ বড় বড় করে বলল, কি বলছো বিগো? হ্যাঁ, সত্যি বলছি। আগে নিওর আঙুলটা শিম্পাঞ্জির মতো ছিল, এখন হয়েছে মানুষের মতো। আমি নিজেও খুব অবাক হয়েছি। কিভাবে সম্ভব হলো? কিভাবে সম্ভব হয়েছে বিষয়টা বলতে গিয়েও বলল না ইলি। খুব আবেগপ্রবণভাবে সে শুধু বলল, যেভাবেই হোক নিওর সঙ্গে আমাকে একবার দেখা করিয়ে দাও বিগো। আমি চেষ্টা করে দেখি। এ কথা বলে বিগো সবাইকে বলল নিওকে খুঁজে আনতে। এদিকে ইটো আর ইলি এলো তাদের গুহার দক্ষিণে। পাশাপাশি দুটো পাথরের ওপর বসতে ইলি বলল, নিওর মধ্যে তাহলে সবুজ হাইপার ক্রিয়া শুরু হয়েছে। বিগোর কথা শুনে সেরকমই মনে হচ্ছে।
5টা বছর আমাদের অপেক্ষা করতে হবে। তারপরেই আমরা নিউকে মানুষ হিসেবে দেখতে পাবো। ওই মুহূর্তটা হবে আমাদের জীবনের সবচেয়ে আনন্দের। যদি না অন্য কোনো বিপদ আমাদের পিছু নেয়। আশা করছি আর কোনো বিপদ আমাদের ঘাড়ে চেপে বসবে না। কিভাবে বলছো? বিচারকের রায় অন্যতম প্রমাণ। এখন আমাদের জেলে থাকার কথা। অথচ আমরা বাইরে। ভাগ্য আমাদের সুপ্রসন্ন হতে শুরু করেছে। যদি সত্যি সুপ্রসন্ন হয় তাহলে আমরা হয়তো সুখী হব। আশা করছি। এরকম কথার মাঝে বিজ্ঞ এসে উপস্থিত হলো। সে এসে জানালো নিও কাছেই আছে, কিন্তু আসবে না। ইলি প্রশ্ন করে বলল, কেন আসবে না? তোমরা নাকি ওকে খুব যন্ত্রণা দিয়েছ, এজন্য আসবে না। কোনোদিনও নাকি তোমাদের সঙ্গে আর সাক্ষাৎ করবে না। কি বলছো তুমি? হুম, খুব অভিমান। যাই হোক, মন খারাপ করো না। আগে বলছি বয়স কম, কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। আমরা ওকে না দেখে চলে যাব? যেহেতু ও তোমাদের সঙ্গে দেখা করতে চাচ্ছে না, চেষ্টা না করাই ভালো। এবার ইটো বলল, বিগো, তুমি তাহলে ওকে দেখে রেখো। অবশ্যই দেখে রাখবো, সেটা তোমাকে বলতে হবে না। আমি জানি তুমি নিজে থেকেই করবে। তোমার ওপর তো আসলে এখন অনেক দায়িত্ব। গিরিতি পাহাড়ের সকল শিবপাঞ্জি নেতা তুমি। তারপরও পারলে নিউকে তুমি অতিরিক্ত কিছুটা সময় দিও। অবশ্যই দেব। আমরা তাহলে আজ যাই। যাও। আসবে কবে আবার? পারলে প্রতি মাসেই আসবো। জানি না সম্ভব হবে কিনা। বন কর্তৃপক্ষ অনুমতি দিতে চায় না। দুজনে তো আর আসা যায় না। বন সংরক্ষণকারীদের নিয়ে আসতে হয়। আজ ওদের দুজন সঙ্গে এসেছে। ওদের গাড়িতে এসেছি। আবার যেদিন অনুমতি পাবো সেদিন আসবো। ঠিক আছে, তুমি চিন্তা করো না। এক বহু কষ্ট নিয়ে ইটো আর ইলি গৃতি ত্যাগ করলো। শহরের জীবনটা তাদের জন্য খুব একটা শান্তির হলো না। নিওর অনুপস্থিতি প্রতি মুহূর্তে তাদের কষ্টের কারণ হয়ে দাঁড়ালো। এমনকি প্রায় 1 বছর পর তাদের পরিবারে দ্বিতীয় ছেলে সন্তান আসার পরও কমল না কষ্টটা। দ্বিতীয় সন্তানের নাম তারা রেখেছে লিও। সময়ের সঙ্গে সঙ্গে লিও বড় হতে থাকলো। সেও দেখতে চায় তার বড় ভাইকে, কিন্তু আর হয়ে ওঠে না। প্রতি বছর অন্তত একবার হলেও ইটো আর ইলি গৃতিতে যায়। যাওয়ার সময় বিভিন্ন গিফটও নিয়ে যায় তারা, কিন্তু নিও তাদের সঙ্গে দেখা করে না। এভাবে ধীরে ধীরে কেটে যায় মোট 4টি বছর। আরও একটি বছর পর নিও মানুষে রূপান্তরিত হবে। এই আশা নিয়ে বেঁচে আছে ইটো আর ইলি। নিও বাসায় এলে কি কি করবে মোটামুটি একটা পরিকল্পনা করে ফেলেছে তারা। নিওর জন্য ঘরটাও আলাদা করে রেখেছে। লিও ছোট হলেও অনেক পরিকল্পনা করে রেখেছে। সে কিভাবে তার ভাইয়ের সঙ্গে খেলবে, কিভাবে সময় কাটাবে, কিভাবে দুষ্টুমি করবে, এরকম অনেক কিছু চিন্তা করে রেখেছে। এখন শুধু অপেক্ষা, কবে নিও আসবে। রাতে খাবারের পর ইটো আর ইলি খবর দেখছিল। খবরে তারা ভয়ঙ্কর একটা সংবাদ শুনল। সংবাদটা নিম্নরূপ: লিস্টন সহ আশপাশের শহরে ভয়ঙ্কর একটা ভাইরাস মানব শরীরে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসটির নাম ডিটিল ভাইরাস। ডিটিল ভাইরাস মানব শরীরে প্রবেশের 3 সপ্তাহের মধ্যে মানুষের মৃত্যু ঘটে। প্রথম সপ্তাহে শরীরে হালকা জ্বর আসে। দ্বিতীয় সপ্তাহে চামড়া সহ সমস্ত শরীরে ফোসকা সৃষ্টি হয়। তৃতীয় সপ্তাহে মাংস পচে গলে যেতে থাকে। ডিটিল ভাইরাসে আক্রান্ত হলে মানুষের একমাত্র পরিণতি মৃত্যু, কারণ এই ভাইরাসের প্রতিষেধক বা ভ্যাকসিন এখনও আবিষ্কৃত হয়নি। লিস্টন শহরের কেন্দ্রীয় হাসপাতালের বর্তমান পরিসংখ্যান অনুসারে 42 জন মানুষ ডিটিল আক্রান্ত। এই রোগীদের সম্পূর্ণ আলাদা করে রাখা হয়েছে। ডাক্তারদের ধারণা কাউকে বাঁচানো সম্ভব হবে না। ডিটিল ভাইরাস সম্পর্কে যতটুকু জানা গেছে তা হলো, পূর্বে এই ভাইরাস শুধুমাত্র শিম্পাঞ্জি শরীরে দেখা গিয়েছিল। ধারণা করা হচ্ছে কোনো একভাবে এই ভাইরাস শিম্পাঞ্জি শরীর থেকে মানুষের শরীরে বিস্তার লাভ করছে। মানব শরীরের জন্য পূর্বে এই ভাইরাস ক্ষতিকর ছিল না, কিন্তু এখন ভয়ঙ্কর রোগ ডিটিল সৃষ্টি করছে। সম্পূর্ণ লিস্টন শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সিটি মেয়র আগামীকাল থেকে সকলের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করেছে। 3 দিনের মধ্যে শহরের সকলের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে। যাদের শরীরে ডিটিল ভাইরাস পাওয়া যাবে তাদের হাসপাতালে থাকতে হবে, কারণ ডিটিল ছোঁয়াচে রোগ। পরিবারে একজনের হলে দ্রুত সেটা অন্যদের মধ্যে সংক্রামিত হবে।
সিটি মেয়র এর মধ্যে সকল শিম্পাঞ্জি, বানর কিংবা এ জাতীয় প্রাণীদের দ্রুত বাসা থেকে বনে ছেড়ে দেওয়ার নির্দেশনা দিয়েছে। ইতিমধ্যে চিড়িয়াখানার সকল বানর, শিম্পাঞ্জি, ওরাং ওটাং এবং এ জাতীয় প্রাণীকে বনে ছেড়ে দেওয়া হয়েছে। এই ধরনের প্রাণীর সংস্পর্শে আসা এখন থেকে সম্পূর্ণ নিষিদ্ধ। এজন্য লিস্টন কিংবা আশেপাশের বনে গমনও সবার জন্য নিষিদ্ধ করা হয়েছে। ডিটেল ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের জন্য এরই মধ্যে উঠে এসে পড়েছে বিজ্ঞানীরা। তারা আশা করছে অল্প দিনের মধ্যেই ডিটেল ভাইরাসের প্রতিষেধক বা ভ্যাকসিন তারা আবিষ্কার করতে পারবেন। তখন সকলকে সে ভ্যাকসিন দিতে হবে। কেউ একবার ভ্যাকসিন নিলে সে আর কখনোই ডিটেল ভাইরাসে আক্রান্ত হবে না বলে আশা করছেন বিজ্ঞানীরা। সংবাদটা দেখার পর একেবারে জমে গেল এলি। তার কেন যেন মনে হতে লাগলো সে নিয়োকে চূড়ান্তভাবে হারাতে যাচ্ছে। পাশে বসা ইটোর দিকে তাকাতেই দেখল ইটোর কপালেও ভাঁজ পড়েছে। কপালের ওই ভাঁজ নিশ্চিত করলো ইটো গভীর চিন্তায় ডুবে আছে। যত দ্রুত ডিটেলের ভাইরাসে আবিষ্কৃত হচ্ছে, বিজ্ঞানীদের আশা ছিল তত দ্রুত তা হলো না। ডিটেলের ভ্যাকসিন তৈরি করতে 11 মাস সময় লেগে গেল। এই সময়টা বনে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। ইদানিং নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। যাদের কাছে ডিটেল ভ্যাকসিন গ্রহণের সার্টিফিকেট থাকবে শুধু তারাই বনের মধ্যে প্রবেশ করতে পারে। আপ্রাণ চেষ্টার পর প্রথম 15 দিনেই সবার জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করতে পারল ইটো। তারপর পূর্ব পরিকল্পনা মতো 4 জন বন সংরক্ষণকারীকে নিয়ে তারা রওনা দিল গ্রিতির উদ্দেশ্যে। তাদের কিছুদিন আগে রওনা দেওয়ার বিশেষ কারণ আছে। কারণটা হলো নিওর মানুষের রূপান্তরের সম্ভাবনা। এর মধ্যে 4 বছর 11.5 মাস পার হয়েছে। যে কোনো দিন কিংবা যে কোনো সময় নিও মানুষে রূপান্তরিত হতে পারে। ইটো এবং ইলি সবসময় অনুধাবন করেছে এ সময় তাদের নিওর পাশে থাকা উচিত। এজন্য তারা দীর্ঘ প্রস্তুতি নিয়েছে। প্রয়োজনে 1 কি 2 মাস বা তারও বেশি তার গৃহীতে গুহার মধ্যে থাকবে। তারপর নিওকে নিয়ে ফিরে আসবে, যে কিনা মানুষ হবে। গৃহীতে আসার পর বুকটা হু হু করে উঠল ইটো আর ইলির। কেউ নেই গ্রাম, একটা শিম্পাঞ্জিও না। শেষে ইটো জোরে জোরে ডাকতে শুরু করলো, নিও, বিগো, কিকি, তোমরা কোথায়? কোথাও কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। ইটো আবার জোরে ডেকে উঠল, নিও, বিগো, কিকি, কোথায় তোমরা? এবারও কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। ইটো আচরণ দেখে বন সংরক্ষণকারীদের একজন এগিয়ে এসে বলল, তুমি কাকে ডাকছো? নিও, বিগো আর কিকিকে। ওরা কারা? ওরা এখানকার শিম্পাঞ্জি। এখানে তো ওরা নেই। ওরা নেই মানে? এখানকার সকল শিম্পাঞ্জিকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। কি বলছো? হ্যাঁ, ডিটেল ভাইরাসের ভ্যাকসিন তৈরির জন্য সকল শিম্পাঞ্জিকে ধরে নিয়ে যাওয়ার নির্দেশ এসেছে। আমরা প্রায় 2 মাস ধরে ওদের ধরে নিয়ে যাচ্ছি। কেন? শিম্পাঞ্জির সঙ্গে ভ্যাকসিনের সম্পর্ক কি? আমি নিশ্চিতভাবে জানি না, তবে যেটুকু শুনেছি তা হলো ডিটেল ভাইরাস শিম্পাঞ্জির শরীরে প্রবেশ করিয়ে দিলে শিম্পাঞ্জির শরীর ডিটেল ভাইরাসে কাবু করার জন্য শরীরের মধ্যে এক ধরনের রাসায়নিক পদার্থ তৈরি হয়। এটাকে বলে ডিটেল অ্যান্টিবডি। শরীরে এই অ্যান্টিবডি থাকলে ডিটেল ভাইরাস আক্রমণ করে সুবিধা করতে পারে না। শিম্পাঞ্জিদের রক্ত থেকে এই ডিটেল অ্যান্টিবডি মানুষের শরীরে প্রবেশ করালে মানুষ আর ডিটেল ভাইরাসে আক্রান্ত হয় না। এই ডিটেল অ্যান্টিবডি মূলত ডিটেলের ভ্যাকসিন। তোমার শরীরে যে ভ্যাকসিন নিয়েছো সেটাও শিম্পাঞ্জিদের শরীরের তৈরি ডিটেল অ্যান্টিবডি। ইটো চোখ বড় বড় করে বলল, কি বলছো তুমি? হ্যাঁ, এরকমই শুনেছি। আরও শুনেছি যে শিম্পাঞ্জিগুলোর শরীরে অ্যান্টিবডি তৈরি করা হয় সেগুলো 1 মাসের বেশি বাঁচে না। এই কথা শোনার পর ইলির মাথা ঘুরে গেল। সে মাথা চেপে ধরে পাথরের উপর বসে পড়ল। বন সংরক্ষণকারী বলল, আমার অনেক শিম্পাঞ্জিকে গবেষণাগারে পাঠিয়েছি, কিন্তু একটাও ফেরত আসেনি। এই ভয়ে যে শিম্পাঞ্জিগুলো বনের মধ্যে আছে সেগুলো পালিয়ে রয়েছে কিংবা আরো গভীরে ঢুকে আছে। এখন এক গাড়ি শিম্পাঞ্জি পেতে আমাদের খবর হয়ে যায়। কিন্তু এভাবে শিম্পাঞ্জি ধরা অন্যায়। সরকার সাময়িকভাবে অনুমতি দিয়েছে। আমরা জানলাম না তো। বিষয়টা গোপন রাখা হয়েছে। জানাজানি হলে অনেকে এর বিরোধিতা করবে। অবশ্য সরকারের কোনো বিকল্প নেই। তুমি জানো শিম্পাঞ্জিদের থেকে মানুষের জীবন অনেক মূল্যবান। এজন্য মানুষের জীবন রক্ষার্থে শিম্পাঞ্জিদের উৎসর্গ করা হচ্ছে বলতেই পারো। যাই হোক, এসব কথা বলে লাভ নেই। আমি ভেবেছিলাম তুমি বুঝি গবেষকদের একজন এবং গবেষণার কাজে শিম্পাঞ্জিদের এখানে এসেছো। এখন বলো, তুমি থাকবে নাকি চলে যাবে?
আমি কয়েকটা দিন এখানে থাকতে চাই। থাকলে থাকতে পারো। আমাদের কোনো আপত্তি নেই। তবে সাবধান থেকো। অনেক হিংস্র প্রাণী আছে। আমরা তাহলে যাই। আগামীকাল আমাদের একটা দল গভীর জঙ্গল থেকে ফিরবে। পাশের রাস্তা দিয়ে তারা যাবে। তোমার ইচ্ছে করলে ওই দলের সঙ্গে ফিরতে পারবে। আসি তাহলে। সাবধানে থেকো। ভালো থেকো। বন সংরক্ষণকারী দলের সদস্য যারা তাদের সাহায্য করতে এসেছিল তারা চলে গেল সবাই। ওপরের গুহায় উঠে এলো। গৃহীতে আসার পর লিও বেশ উৎফুল্ল। সে নিজে নিজেই খেলতে শুরু করলো। ইলি গুহার মধ্যে একটা পাথরের ওপর মুখ কালো করে বসেছিল। ইটু তার পাশে গিয়ে বলল, মন খারাপ করো না। আমার বিশ্বাস নিও বেঁচে আছে এবং বনের মধ্যে আছে। কিন্তু মানুষ কিভাবে এত নিষ্ঠুর হয়? এখনকার সব শিম্পাঞ্জিকে গবেষণার জন্য ব্যবহার করলো। বিষয়টা আমি নিজেও মেনে নিতে পারছি না। যদি ওরা নিউকে গবেষণার কাজে ব্যবহার করে থাকে, আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যেমনও তেমন কিছু না ঘটে। এখন সবই আমাদের ভাগ্যের ওপর ছেড়ে দিতে হবে। আমরা তাহলে এখানে থাকছি কেন? চলে যে গেলেই পারতাম। লিস্টনের গবেষণাগারগুলোতে খুঁজে দেখতাম নিউকে পাওয়া যায় কিনা। ওখানে কয়েকটা গবেষণাগার আছে। অবশ্য গেলেও ওরা বলবে কিনা সন্দেহ আছে, কারণ বিষয়টা গোপনীয়। চলে গেলেও ভালো হতো। তারপরও আছি এ কারণে যে রাতে আমি আলো সংকেত দিতে চাই। নিচ থেকে পাহাড়ের উপর আলো ফেলবো। এই আলো অনেক দূর থেকে দেখা যাবে। তুমি জানো এটা শান্তির সংকেত। গৃতীর কেউ যদি আশেপাশ থাকে তাহলে ওই সংকেত দেখে তার অবশ্যই এখানে আসবে। তখন কথা বলে জানতে পারবো কি ঘটেছিল এবং বর্তমান পরিস্থিতি কি। এরপর খুব একটা কথা হলো না ইটো আর ইলির মধ্যে। সন্ধ্যার পর ইটো নিচ থেকে গৃতী পাহাড়ের চূড়ায় শক্তিশালী টর্চের আলো ফেলতে শুরু করলো। বেশ অনেকবার আলো ফেলার পর তার মনে হলো অন্য কেউ একজন পাহাড়ের ওপর আলো ফেলছে। এটা খুব উৎসাহিত হয়ে পড়ল। সে এবার আলো নিভাতে জ্বালাতে লাগলো। দেখলো অন্য আলোটাও জ্বলছে নিভছে। এতে সে নিশ্চিত হলো গৃতীর কেউ না কেউ বেঁচে আছে। কারণ গৃতীর অনেকেই সন্ধ্যার পর গৃতী পাহাড়ের উপর এভাবে টর্চের আলো ফেলে শান্তির সংকেত দিত। তারাই শিম্পাঞ্জিদের শিখিয়েছিল। ইটো ধীরে ধীরে পাহাড় থেকে নিচে নেমে এলো। এসে দেখে সবচেয়ে বড় গাছের আড়াল থেকে একটা শিম্পাঞ্জি বের হয়ে আসছে। প্রথমে চিনতে না পারলেও একটু পরে সে ঠিকই চিনতে পারলো। শিম্পাঞ্জিটি আর কেউ নয়, বিগো। বিগোকে দেখে সঙ্গে সঙ্গে তাকে বুকে টেনে নিল ইটো। কিন্তু তার অবস্থা দেখে দারুণ মন খারাপ হলো তার। বিগো একটা লাঠিতে ভর দিয়ে হাঁটছে। বাম পাটা বাঁকা হয়ে আছে আর বাম চোখটা কেমন যেন বুজে আছে। এরকম বিগোকে যে দেখবে আশাই করেনি। সে প্রশ্ন করার আগেই পাশে এসে দাঁড়ালো ইলি। প্রশ্ন করে বলল, এ কি বিগো, তোমার এই অবস্থা হলো কিভাবে? বিগো মৃদু হাসল। তারপর বলল, সে অনেক কথা। তোমরা সব কথা শুনবো। আগে চলো গুহার উপর যাই। আমি পাহাড়ে উঠতে পারবো না, আমার পা ভাঙা। আমি তোমাকে সাহায্য করব। এরপর ইটো আর ইলি বিগুকে নিয়ে পাহাড়ের উপর উঠল। বিগুকে পাউরুটি মাখন আর চিনি দিলে বিগু সেগুলো নিল না, পাশে রেখে দিল। তারপর হঠাৎই ঢুকরে কেঁদে উঠে বলল, আমি নিউকে রক্ষা করতে পারিনি, অনেক চেষ্টা করেছিলাম। ইটো বলল, মন খারাপ করো না বিগো, আমরা জানি সব সময় তুমি সর্বাত্মক চেষ্টা করেছ। বিগো চোখ মুছে বলল, সময়টা ছিল বিকেল। আক্রমণটা হঠাৎই হয়েছিল। একসঙ্গে অনেকে এসে একটার পর একটা চেতনানাশক ডার্ট ছুটতে শুরু করলো। তখন যে যেভাবে পারছিল ছুটে পালাচ্ছিল। নিও আমার পাশেই ছিল। আমরা ছুটতে শুরু করছিলাম। তখন একটি ডার্ট এলে নিওর পায়ে লাগে। আমি টান দিয়ে সেটা খোলার চেষ্টা করতে একটা এসে আমার বাম চোখের মধ্যে ঢুকে যায়। তারপর আমি চেষ্টা করতে থাকি নিওকে সাহায্য করতে, কিন্তু পারছিলাম না। আরেকটা ডার্ট যখন আমার বাম পায়ে এসে লাগলো তখন একেবারে কাবু হয়ে গেলাম। ততক্ষণে একজন মানুষ ধরে ফেলেছিল নিওকে। লাঠি দিয়ে আমাকে আঘাত করলে পায়ের একটা হাড় ভেঙে যায় আমার। শেষে আমি অনেক কষ্ট করে গাছের আড়ালে যেতে পেরেছিলাম। তখন আর হাঁটতে পারছিলাম না। চোখে কিছুই দেখতে পারছিলাম না। শেষে কিভাবে যেন ছোট্ট একটা গর্তের মধ্যে পড়ে গিয়েছিলাম। কেউ আমাকে দেখতে পায়নি। ওভাবেই পড়েছিলাম একদিন। কারণ আমার শরীরে কোনো শক্তি ছিল না। একদিন পর মনে হয়েছিল ডান পা আর ডান হাতে কিছু একটা হলো শক্তি ফিরে পেয়েছি। তারপর বের হয়ে আসি। কিন্তু আমার চোখটা আর ভালো হয়নি। বাম পায়ের একটু শক্তি পেলেও তা হাঁটার উপযুক্ত হয় না। খুব
বেশি দিন আগের কথা না এটা। দিন পরেরও হবে। ভেবেছিলাম হৃদের কেউ বোধহয় ফিরে আসবে। কিন্তু কেউ আসেনি। হতভাগা আমি শুধুই রয়ে গেছি। এভাবে একা থাকা বড় কষ্টের ইটো, বড়ই কষ্টের। ইটো এলি কি বলবে কিছুই বুঝতে পারছে না। তারা একেবারে হতবিহ্বল হয়ে গেছে। বিগো বলেই চলল। আমার শরীরটা খুব খারাপ। মনে হচ্ছে মৃত্যুর খুব কাছাকাছি চলে এসেছি। আমি জানতাম তোমরা আসবে। খুব ইচ্ছে ছিল তোমাদের সঙ্গে একবার হলো দেখা করার। আজ দেখা হয়েও গেল। তোমাদের আসলে বলার আমার কিছুই নেই। যা বলতে পারি তা হলো মানুষের প্রতি আমাদের আর শ্রদ্ধাবোধ নেই। অন্তত আমার নেই। এটা ছোট্ট দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি লজ্জিত বিগো। এই লজ্জা শুধু মুখের কথায় শেষ হতে পারে না ইটো। আমার কষ্ট তোমাকে বোঝাতে পারবো না। আমি বোধহয় কথাগুলো বিগোর গলায় আটকে গেল। তার চোখ দিয়ে এখন টপ টপ করে পানি পড়ছে। ইটো বলল, তুমি বলো বিগো, তোমার যা ইচ্ছে বলো। বলার অধিকার তোমার আছে। বিগো ঠোঁটে ঠোঁট কামড়ে বলল, বলবো। আমি আজ বলবো। আমি বোধহয় মানুষদের এখন ঘৃণা করি। চরম ঘৃণা। হয়তো তোমাদেরও আমি ঘৃণা করি। একই রকম ঘৃণা। কারণ তোমরাও মানুষ। বিগোর এরকম কথা ইটুইলি কোনোদিনই শুনেনি। বিগো মনে কতটা কষ্ট পেল এরকম কথা বলতে পারে উপলব্ধি করছে তারা। বিগোর চোখের পানিও প্রমাণ করছে বিগোর কষ্টের গভীরতা। ইটো ইলি নিজেদের আবেগ ধরে রাখতে পারছে না। তাদের চোখ দিয়েও প্রায় পানি চলে এসেছে। বিগো লাঠিতে ভর দিয়ে উঠে দাঁড়ালে ইলি চোখ মুছে বলল, কি ব্যাপার বিগো, তুমি চলে যাচ্ছ যে? হ্যাঁ, চলে যাচ্ছি। কোথায় যাচ্ছ? জানি না। তোমার অভিমান খুবই যৌক্তিক। তোমাকে আমরা নিষেধ করব না। সে অধিকার আমাদের নেই। তবে কিছু একটা খেয়ে যাও। তোমাকে দেখে খুব ক্ষুধার্ত মনে হচ্ছে। বিগো এবার হু হু করে কেঁদে উঠল। আমি সত্যিই খুব ক্ষুধার্ত ইলি। আগের মতো গাছে উঠতে পারি না, চলতে পারি না, খাবারও পাই না। গত ২ দিন কিছুই খাইনি। ক্ষুধা আমার শরীরকে একেবারে দুর্বল করে রেখেছে। তারপরও আমি খাবো না। মানুষের কোনো খাবার আমি খাবো না। বিগো, তো তুমি? হ্যাঁ, আমি। আমি মানুষের কোনো কিছুই আর ব্যবহার করব না। এই যে নাও তোমাদের টর্চ লাইট, নিয়ে নাও। আমি মানুষের সবকিছু থেকে দূরে সরে যেতে চাই। দূরে, অনেক দূরে। কথাগুলো বলে বিগো পাহাড় থেকে নামতে শুরু করলো। একটা পা ভাঙা থাকায় নামতে তার খুব অসুবিধা হচ্ছে। পাথর ধরে অবশেষে অনেক কষ্টে সে নিচে নামলো। পরে উঠে দাঁড়াতে গেলে মুখ থুবড়ে নিচে পড়ে গেল। ইটো তাকে সাহায্য করতে গেলে ঝাড়া দিয়ে হাত টেনে নিল বিগো। তারপর বলল, আমি আর মানুষের স্পর্শ চাই না। চাই না কোনো মানুষের মুখ দেখতে। তোমাদের কাছে আমার শেষ অনুরোধ, যদি কখনো নিয়োগে খুঁজে পাও, তাকে তোমরা মানুষে রূপান্তরিত করো না। তাকে শিম্পাঞ্জি হিসেবে বাঁচতে দিও। কারণ শিম্পাঞ্জি মানুষের মতো নিষ্ঠুর নয়। অন্তত এই দিক দিয়ে শিম্পাঞ্জি মানুষের থেকে অনেক, অনেক উপরে। এরপর বিগো লাঠিতেও ভর দিয়ে ধীরে ধীরে হেঁটে গেল বনের মধ্যে। একেবারের জন্য সে পেছনে ফিরে তাকালো না। কারণ আজ সে মানুষকে ঘৃণা করে। চরম ঘৃণা। পৃথিবীর কোনো প্রাণীকেই সে বোধহয় এতটা ঘৃণা করে না। ইটো আর ইলির জীবনের দিনগুলো এখন দুঃসহ হয়ে উঠেছে। টিটিল ভ্যাকসিনের কথা শুনলে বা মনে পড়লে তাদের মনে হয় এই ভ্যাকসিন বুঝি তাদের সন্তানের শরীর ব্যবহার করেই তৈরি হয়েছে। এই অনুভূতি তাদের মাথাটাকে একেবারে গুলিয়ে দেয়। ইদানিং তাদের কাজে মনও বসে না। মুখের রুচিও চলে গেছে। লিওর প্রতিও ঠিকমতো যত্ন নিতে পারছে না তারা। এজন্য একজন কেয়ারটেকারও রেখেছে। সম্প্রতি তারা তীব্র মানসিক যন্ত্রণার কারণে রাতে ঘুমাতে পারে না। মাঝে মাঝেই তাদের নির্ঘুম রাত কাটাতে হয়। গৃতি থেকে ফিরে আসার প্রায় ২ সপ্তাহ পর বারান্দায় বসে এরকমই এক নির্ঘুম রাত পার করছিল ইটো আর এলি। মাঝরাতের পর হঠাৎই তাদের বাসার সামনে একটা গাড়ি এসে থামতে গেল। গাড়ি থেকে শুভ্র চুলের ষাটোর্ধ্ব এক ভদ্রলোক নামলেন। কলিং বেল বাজাতেই ইটো নিজেই গেট খুলে দিল। সে কিছু বলার আগেই ভদ্রলোক বললেন, আমি লিস্টন ইউনিভার্সিটির প্রফেসর দিউল। কাজ করি বায়োফার্মাসিউটিক্যাল বিষয় নিয়ে। সোজা কথায় মানুষের শরীরে রাসায়নিক দ্রব্য বা ওষুধের ক্রিয়া নিয়ে গবেষণা করা আমার কাজ। আরও নির্দিষ্ট করে বললে বলবো, ডিটিল ভাইরাসের ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে যে দলটি কাজ করছে তাদের একজন আমি।
বিশেষ একটা কারণে আমি এই বাড়িতে এসেছি। এই বাড়িতে ইটো এবং ইলি নামে কি কেউ থাকে? ডিটেল ভ্যাকসিনের কথা শুনে ইটো আর ইলি দুজনে একেবারে জমে গেছে। কেউ তার উত্তর দিতে পারল না। প্রফেসর দিউল বললেন, ইটো ইলি নামের কাউকে কি আপনারা চিনেন? ইটো উত্তরে এবার বলল, আমি ইটো, আর আমার পাশে আমার স্ত্রী ইলি। প্রফেসর দিউল এবার বললেন, আমার জীবনে আসলে অদ্ভুত একটা ঘটনা ঘটেছে। বললে হয়তো আপনারা বিশ্বাস করবেন না। আমি যে গবেষণাগারে গবেষণা করি সেখানে একটা শিম্পাঞ্জি হঠাৎ মানুষে রূপান্তরিত হয়েছে। ব্যাপারটা বিস্ময়কর। অবশ্যই এই শিম্পাঞ্জির আচরণ প্রথম থেকেই বিস্ময়কর ছিল। শিম্পাঞ্জিটির বাম হাতের কনে আঙুলটি ছিল মানুষের মতো। প্রকৃতিতে অনেক অদ্ভুত ঘটনা ঘটে। ভেবেছিলাম ওর ওই আঙুলটাও ওইরকম অদ্ভুত ঘটনারই কোনো অংশ হবে। বিষয়টিকে গুরুত্ব দিইনি। পরবর্তীতে সময়ে অন্যান্য শিম্পাঞ্জির মতো ওটাকেও আমার গবেষণায় ব্যবহার করতে থাকি এবং ওটার শরীর থেকে ১,০০০-এরও অধিক ডিটেল ভ্যাকসিন তৈরি করি। ধীরে ধীরে শিম্পাঞ্জিটি দুর্বল হয়ে পড়তে থাকে। সবকিছুই স্বাভাবিক ছিল। কয়েকদিন আগে হঠাৎ ভয়ঙ্কর ঘটনাটি ঘটে। শিম্পাঞ্জিটি ধীরে ধীরে মানুষে রূপান্তরিত হতে থাকে। রূপান্তর শুরু হওয়ার ৩ দিনের মধ্যে শিম্পাঞ্জিটি একটি পরিপূর্ণ মানুষে রূপান্তরিত হয়। দেখলে ৭-৮ বছরের একটা ছেলেই মনে হবে। চেহারাটা এত মিষ্টি যে না দেখলে বোঝাই যাবে না। আমার নিজের কোনো সন্তান না থাকায় আমি সিদ্ধান্ত নিই এই ছেলেটিকে আমি নিজেই বড় করব। কিন্তু বিধি বাম। দিনে দিনে ছেলেটি দুর্বল হয়ে পড়তে থাকে। এখন অবশ্য খুবই সংকটাপন্ন। ওই ডিটেল ভাইরাসে আক্রান্ত হয়েছে। ডিটেল ভ্যাকসিন ওর শরীরে কাজ করছে না। তার থেকে বড় কথা, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই নেই। শরীরের অভ্যন্তরের ভাইরাসগুলো ওর ফুসফুস সহ সকল গুরুত্বপূর্ণ অঙ্গে বিস্তার লাভ করেছে। তীব্র রক্তশূন্যতা একেবারে দুর্বল করে ফেলেছে ওকে। শরীর এখন বাইরে রক্ত নিতেই পারছে না। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়ায় সব সময় শ্বাসকষ্টে ভুগছে সে। এইসব কারণে যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারে। ওর ঘটনাটা এখানেই শেষ হয়ে গেলে আমার বিস্মিত হওয়ার অধ্যায়ে সমাপ্তি ঘটত। আমি আবার বিস্মিত হতে থাকি যখন ছেলেটি কথা বলতে শুরু করে। সে জানায় তার নাম নিও। তার সঙ্গে কথাবার্তায় যা বুঝতে পেরেছি তা হলো মানুষের প্রতি তার প্রচণ্ড ঘৃণা রয়েছে। কারণটা আমি জানি না। গতকাল সে আমাকে আপনাদের বাসায় ঠিকানা জানিয়েছে। অনুরোধ করে বলছে এখানে ইটো আর ইলি নামের যে দুজন মানুষ থাকে তাদের সঙ্গে সে কথা বলতে চায়। আমি ভেবেছিলাম বিষয়টা বোধহয় বানানো, কিন্তু এখন দেখছি সবই সত্য। আপনারা কি নিও সম্পর্কে কিছু জানেন? প্রশ্ন শোনার পর উত্তর দেওয়ার মতো অবস্থায় ইটো আর ইলির কারোরই নেই। অনেক কষ্টে ইলি শুধু বলল, প্রফেসর, আমরা কি কোনোভাবে নিওর সঙ্গে দেখা করতে পারবো? অবশ্যই পারবেন। আপনারা কি যেতে চান? হ্যাঁ, চাই। তাহলে আমার গাড়িতে উঠুন। ইটো বাড়ির ভেতরে কেয়ারটেকারকে লিওর প্রতি লক্ষ্য রাখতে বলে প্রফেসর দিওলের গাড়িতে উঠল। সম্পূর্ণ পথে তারা দুজন একটা কথাও বলল না। প্রফেসর দিওলও বললেন না। গবেষণাগারে প্রবেশের ক্ষেত্রে অনেক নিয়মকানুন রয়েছে। নিরাপত্তার বিষয়ে অনেক কিছু মেনে চলতে হয়। সব নিয়ম কানুন মেনে তারা মাটির নিচে ৩য় তলায় পৌঁছালো। এখানে তাদেরকে একটা লম্বা করিডোরের মধ্য দিয়ে হেঁটে যেতে হচ্ছে। হেঁটে যাওয়ার সময় তাদের দুজনের শরীরের সবগুলো লোম একেবারে দাঁড়িয়ে গেল। কারণ তাদের দুপাশে ছোট ছোট বা খাঁচার মধ্যে একটা করে শিম্পাঞ্জি রাখা। প্রত্যেক শিম্পাঞ্জি তাদের প্রতি কটূক্তি করছে, তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করছে, আবার কোনোটা গালাগাল দিচ্ছে। শিম্পাঞ্জির ভাষা তারা বোঝে, এজন্য কটূক্তি, ক্ষোভ কিংবা গালাগাল বুঝতে তাদের অসুবিধা হচ্ছে না। পাশাপাশি যন্ত্রণাময় আর্তনাদের আহাজারেও তাদের কানে আসছে। সার্বিক পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে ইটো ইলির জন্য চোখের পানি ঠেকিয়ে রাখা কষ্ট হয়ে পড়ল। ছোট্ট একটা কক্ষ। কক্ষটা ৩ পাশ স্বচ্ছ কাঁচ দিয়ে ঘেরা। সাদা ধবধবে একটা বিছানার উপর সুন্দর দেখতে একটি ছেলে শুয়ে আছে। ছেলেটির সমস্ত শরীর সাদা চাদর দিয়ে ঢাকা। বিছানার পাশে দুটি ধাতব টুল। চেহারা দেখা মাত্র এর অবচেতন মন বলে উঠল ছেলেটি আর কেউ নয়, নিও, যে কিনা তার নিজের পেটের সন্তান। তীব্র একটা টানে ইলি নিজের ছুটে গেল, বসলো টুলের ওপর। তারপর সামনে ঝুঁকে বলল, নিও, নিও। নিও কিছুই বলল না, শুধু স্থির দৃষ্টিতে তাকালো ইলির দিকে। ইলি দেখলো নিওর চোখ দুটো একেবারে সাদা হয়ে আছে। সাধারণত মানুষের চোখ এরকম সাদা হয় না। দেখে বোঝা যাচ্ছে ভয়ানক রক্তশূন্যতায় ভুগছে সে। সে আলতোভাবে নিওর একটা হাত ধরতেই নিও চোখ বন্ধ করে আবার তাকালো। তাতে তার দু চোখ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। দৃশ্যটা এতটাই হৃদয়বিদারক যে ইলির কিছুই বলতে পারল না। তার সমস্ত কষ্ট যেন গলায় এসে আটকে গেল।
একই অবস্থা হলো পাশে বসা ইটোর। তার শরীর এখন থরথর করে কাঁপছে। নিও আবার চোখ বন্ধ করে তাকালো। তারপর বলল, আ আ আমাকে তো তোমরা মরা বড় কষ্ট দিয়েছ। আ আমি মানুষ হতে চাইনি। এলি নিওর হাত চেপে ধরে বলল, তুমি ভালো হয়ে যাবে বাবা, ভালো হয়ে যাবে। আমরা তোমাকে সুস্থ করে তুলব। কথা বলতে নিওর খুব কষ্ট হচ্ছে। বুকের মধ্যে বারবার বাতাস আটকে যাচ্ছে। এজন্য একটু পরপরই তাকে জোরে শ্বাস নিতে হচ্ছে। এরকম জোরে শ্বাস টেনে বলল, তোমরা তো অনেক সুখী, তাই না? তোমাদের সন্তান আজ মানুষে রূপান্তরিত হয়েছে। তোমরা সবাই আজ টিটের মুক্ত। তোমরা, অর্থাৎ মানুষের জীবনে এখন সুখের, চির সুখের। আ- আর আমাদের কথা একবার ভেবেছো? ভেবেছো একবারও আমাদের দুঃখ, কষ্ট, যন্ত্রণার, বেদনার কথা? এবার ইটো বলল, বাবা, আমরা আবার সবাই মিলে সুখী হব। আমি সুখী হতে চাই না। মানুষের নিষ্ঠুরতার মধ্যে আমি সুখী হতে চাই না। আমি চাই তোমাদের সুখী করতে। তোমরা সুখী, তাই না? অনেক অনেক সুখী। কারণ তোমরা চেয়েছিলে চেয়েছিলে তোমাদের সন্তান মানুষে রূপান্তরিত হোক। সেই রূপান্তর এখন ঘটেছে। কিন্তু সত্যিই কি তোমরা সুখী? আমার কষ্ট যন্ত্রণা কি সত্যি তোমাদের সুখী করতে পেরেছে? এটো এলি কেউই কোনো কথা বলতে পারল না। তাদের চোখ দিয়ে শুধু টপ টপ করে পানি পড়তে লাগলো। আমি জানি তোমরা সুখী না। তোমরা সুখী হতে পারো না। অন্যের সুখ কেড়ে নিয়ে নিজে কখনো সুখী হওয়া যায় না। যদি পারো। কথা শেষ করতে পারল না নিও। ব্যথায় তার সমস্ত শরীর কুঁকড়ে গেল। ব্যথাটা কমলে আবার বলল, যদি পারো তাহলে পৃথিবীর অসহায় বন্যপ্রাণীর জন্য কিছু করো। অহেতুক ওদের হত্যা করো না। ওদের তোমরা গবেষণার কাজে লাগিও না। তোমাদের যেমন ছেলে সন্তান পরিবার আছে, ওদেরও আছে। তোমরা যেমন কষ্ট পাও ওরাও পায়। তাই অনুরোধ, যদি পারো ওদের রক্ষার জন্য চেষ্টা করো। দেখবে তখন সত্যিই তোমরা সুখী হতে পারবে। আমি। নিও আবার দম আটকে গেল। ইটো এলি কিছুই বলতে গিয়েও পারল না। বলার মতো কিছুই তাদের নেই। তারা বুঝতে পারছে তাদের সন্তানের বুকে যে ভয়ানক কষ্ট জমে আছে তা লাঘব করার ক্ষমতা তাদের নেই। নিও দম নিয়ে আবার বলতে শুরু করলো, "আ- আমি তোমাদের সুখী করতে চাই। তোমাদের মাঝে কোনো অপূর্ণতা রাখতে চাই না। আমাকে নিয়ে তোমাদের মনের বড় একটা অপূর্ণতা ছিল। আর তা হলো আমি মানুষ হিসেবে জন্মগ্রহণ করিনি। আজ আজ আমি মানুষ, যে মানুষ কিনা পৃথিবীর সবচেয়ে পরোপকারী এবং একই সঙ্গে সবচেয়ে নিষ্ঠুর প্রাণী। পৃথিবীতে মানুষের মতো নিষ্ঠুর আর কোনো প্রাণী আছে কিনা আমার জানা নেই। সেই নিষ্ঠুর প্রাণীকে আমি আজ আনন্দিত করতে চাচ্ছি। এর মূল কারণ, যদি তারা অন্য প্রাণীর প্রতি একটু হলেও সদয় হয়।" এবার নিও খুব খুব করে কয়েকবার কাশি দিল। তারপর বলতে থাকলো, তোমাদের মনে আর একটা অপূর্ণতা ছিল। তোমরা আমার মুখে মা বাবার ডাক দুটো শুনোনি। আমি তোমাদের ওই অপূর্ণতাও পূর্ণ করতে চাই। সব কিছুর উদ্দেশ্য একটাই, তোমরা নিজের স্বার্থের জন্য অন্যের প্রতি নিষ্ঠুর হবে না। নিওর বুকটা খুব দ্রুত উপরে নিচে ওঠানামা করছে। বুক ভরে দম সে এখন নিতে পারছে না। এজন্য দ্রুত শ্বাস নিচ্ছে। শ্বাস নিতে নিতেই সে এটুর দিকে তাকালো। তারপর ডেকে উঠে বলল, বাবা। এটা চোখ বন্ধ করেছিল। কেন যেন সে নিওর চোখের দিকে তাকাতে সাহস পাচ্ছে না। নিও বলল, বাবা, আমার চোখের দিকে তাকাও। এবার ইটো নিওর চোখের দিকে তাকালো। নিও মৃদু হেসে বলল, বাবা, তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর বাবা। আমি জানি তুমি আমাকে অনেক অনেক ভালোবাসতে। যদি দুজনে আর একবার শিম্পাঞ্জি হতে পারতাম, সত্যিই তোমার কাঁধে করে এক গাছ থেকে অন্য গাছে ঘুরে বেড়াতাম। ইটু কিছুতেই নিজের আবেগকে ধরে রাখতে পারছে না। তার চোখ দিয়ে গল গল করে পানি পড়ছে। নিও এবার টেনে টেনে বলল, বাবা,
যদি পারো তুমি আমাদের প্রতি নিষ্ঠুরতা বন্ধ করো। এটাই তোমার প্রতি আমার শেষ অনুরোধ। তুমি জানো না মানুষ কত নিষ্ঠুর। মানুষ কিকির মতো সুন্দর প্রাণীকে পিটিয়ে হত্যা করেছে, তাও আমার সামনে। কিকির অপরাধ ছিল সে আমাকে বাঁচানোর চেষ্টা করেছিল। মানুষ তাকে কি মর্মান্তিক শাস্তি দিয়েছে তুমি জানো? জানো না। লাঠি দিয়ে পিটিয়ে কিকের মাথার ঘিলু বের করে ফেলেছিল। তারপর গাড়িটা চালিয়ে দিয়েছিল কিকের মৃত্যু শরীরের উপর দিয়ে। ভয়ঙ্কর বাবা, মানুষ কি ভয়ঙ্কর। কথাগুলো বলতে বলতে নিও নিজেও ঢুকরে কেঁদে উঠল। তারপর ভেজা চোখে তাকালো ইলির দিকে। নিওর চোখ দুটো এখন বন্ধ হয়ে আসছে। বোঝা যাচ্ছে অনেক কষ্টে তাকিয়ে আছে সে। চোখ পিট পিট করে বলল, মা, ও মা। মা ডাক শোনার সঙ্গে সঙ্গে হু হু করে কেঁদে উঠল ইলি। নিও সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বলল, কেঁদো না মা, কেঁদো না। লিউ তো আছে, তুমি লিওর মাঝে আমাকে খুঁজে নিও। ইলি কিছুই বলতে পারল না, আগের মতোই কাঁদতে থাকলো। নিও বলেই চলল, যদি তুমি আমাকে আরো কাছের করে পেতে চাও, আরো আপন করে পেতে চাও তোমার হৃদয়ের মাঝে, তাহলে আমাকে গভীর বনে অসহায় ভয়ার্ত শিম্পাঞ্জিগুলোর মধ্যে খুঁজো। আমি থাকবো, ওদের মধ্যেই থাকবো, ঠিক ওদের মতো করে। তুমি যখন ওখানে যাবে ওদের পাউরুটি দেবে, ওদের আদর করবে। আমি তখন চিৎকার করে সবাইকে বলবো, দেখো, দেখো আমার মা কত ভালো, আমার মা কত আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ মা। কারণ আমার মা অন্য মানুষদের মতো নিষ্ঠুর নির্মম নয়। মা শিম্পাঞ্জিদের ভালোবাসে, ভালোবাসে বন জঙ্গলের অসহায় পশু পাখিদের। আমার মা সারাটা জীবন যে ওদের অধিকারের জন্য আন্দোলন করেছে, ওদের শান্তির জন্য যুদ্ধ করেছে, ওদের সুখের জন্য মানুষের দ্বারে দ্বারে গিয়ে দাবি জানিয়েছে যেন পশু পাখিদের প্রতি আর কোনো দিন নিষ্ঠুর আচরণ করা না হয়, ওদের বন্দি করা না হয়, ওদের গবেষণাগারে ব্যবহার করা না হয়। ভালো থেকো মা, ভালো থেকো, সুখে থেকো। আসি, বিদায়। নিও এরপর শুধু কাশতেই থাকলো। কাশতে কাশতে একসময় সে ঢলে পড়ল ইলির হাতের ওপর। তারপর আর নড়ল না। তবে নিওর চোখ দুটো বন্ধ হলো না, কেন যেন খোলাই থাকলো। ইটো ইলি একেবারে নির্বাক হয়ে গেছে। তারা ভাবতেও পারেনি তাদের জীবনে এরকম বিভীষিকাময় এক রাত আসবে, যে রাত কিনা সবুজ হাইপারের থেকেও শরীরে ভয়ঙ্কর যন্ত্রণা সৃষ্টি করতে পারে। প্রফেসর দিওল পাশেই ছিলেন, তিনি সব কিছু শুনেছেন। তবে তিনি নিওর সাথে ইটুয়েলির সম্পর্কের রহস্যটা বুঝতে পারেনি। এই বিষয়ে পরবর্তী সময়ে তিনি অনেক প্রশ্ন করেও ইটুয়েলির কাছ থেকে কোনো উত্তর পাননি। তবে তিনি উপলব্ধি করেছেন ইটুইলি কখনোই নিওকে শিম্পাঞ্জির মতো দেখেনি, দেখেছিল নিজের সন্তানের মতো। তা না হলে নিওর সমাধি কখনো মানুষের মর্যাদায় মানুষের সমাধিস্থলে হতো না। নিওর মৃত্যুর পর ইটুইলি একটি এনজিও চালু করে। এই এনজিওর মূল লক্ষ্য ছিল গবেষণার কাজে বন্যপ্রাণীর ব্যবহার রোধ করা। জীবনের শেষ দিন পর্যন্ত ইটুয়েলি তাদের লক্ষ্য অর্জনের জন্য কাজ করে গিয়েছিলেন। তাদের এনজিওর কর্মকাণ্ডের সমর্থনে পৃথিবীর অধিকাংশ মানুষ স্বাক্ষরও করেছিলেন। অথচ শেষ পর্যন্ত তারা সফল হতে পারেনি। মানুষ এখনও বন্যপ্রাণীকে গবেষণার কাজে ব্যবহার করছে, বন্যপ্রাণীদের ওপর নানা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। প্রজেক্ট হাইপারের মতো প্রজেক্ট কারি অর্থলগ্নি হচ্ছে। এত কিছুর পরও জীবনের শেষ পর্যায়ে ইটোয়েলি হতাশ ছিল না, বরং ছিল আশাবাদী। তাই তো তারা তাদের জীবনের শেষ মন্তব্য লিখে গিয়েছিলেন, আমরা এমন এক নতুন পৃথিবীর কাছাকাছি চলে এসেছি যেখানে মানুষের মতো কোনো নিষ্ঠুরতা থাকবে না, থাকবে না কোনো বর্বরতা, নৃশংসতা কিংবা নির্মমতা। নতুন ওই পৃথিবীর মানুষের মনে শুধুই থাকবে মায়া, মমতা আর বুক ভরা ভালোবাসা। আজ এই পর্যন্তই। যদি আপনাদের আমার কাছ থেকে গল্পটি শুনে ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।